আসসালামু আলাইকুম সবাইকে। শুরু করতে যাচ্ছি বাইজি কন্যা উপন্যাসের ৪১ এবং ৪২ নম্বর পর্ব। বদ্ধ কক্ষের ভিতরে ঘণ্টাখানেক সময় নিয়ে জোর করা হলো ময়নাকে, তবুও তার মুখ থেকে আশানুরূপ উত্তর পাওয়া গেল না। শুধু নির্লজ্জের মতো ফ্যাচ ফ্যাচ করে কাঁদলো আর বলল, বিশ্বাস করেন বড়ভাবে, বিশ্বাস করেন নতুনভাবে আমি কিছু করি নাই। আমারে সাইরা দেন, আমাকেও আপনি গো পায়ে পইরা কই, আমারে সাইরা দেন। ব্যর্থ হয়ে শবনম শাহিনুরকে জিজ্ঞেস করলো, নূর তুমি ওর সামনে আসল ঘটনাটা বলো তো। চোখ মুখে কাঠিন্যতা ফুটিয়ে তুলে শাহিনুর বলল, বিয়ের পরের দিন আমার বক্ষবাস খুঁজে পাচ্ছিলাম না, এটা তো আপনি জানেন, কিন্তু ডাক্তার সাহেবের স্যান্ডো গেঞ্জির কথা জানেন না। আমাদের দুজনের এই দুটো জিনিস ওর কোন কাজে লেগেছে আজ ওকে জবাব দিতেই হবে। ময়না আঁতকে উঠল, কান্নার শব্দ বেড়ে গেল তার। বিভিন্নভাবে মিথ্যা কথা বলে আসল কারণটা লুকিয়ে গেল, যা শবনম শাহিনুর দুজনেই বুঝতে পারল। শেষে শবনমের আদেশে ময়নাকে কাছ থেকে ছাড়িয়ে দেওয়া হলো। শুধু তাই নয়, পাঁচফোড়ন গৃহ থেকেও চিরতরে বিদায় দেওয়া হলো। সব শেষে একটুও স্বস্তি পেল না শাহিনুর। মনের ভিতর খচখচ করতে শুরু করলো। তার অস্বস্তি টের পেয়ে শবনম বলল, নূর, আমার ধারণা ময়নাকে এ বাড়িরই কেউ নিয়ে এসেছিল, হয়তো কালো জাদু করার জন্যই তোমার পোশাক চুরি করিয়েছে ওকে দিয়ে। ভ্রু কুচকে তাকিয়ে রইল শাহিনুর। পুনরায় শবনম বলল, এমনটা হয়, স্বামী স্ত্রীর মাঝে দূরত্ব সৃষ্টি করার জন্য, সংসারে অশান্তি করার জন্য, বা কাউকে নিজের আয়ত্তে আনার জন্য কালো বিদ্যার আশ্রয় নেয় অনেকে। এরপর থেকে সাবধানে থেকো। হাতের নখ কেটে মাটিতে গেড়ে ফেলো, চুলগুলো পলিথিনে জমিয়ে মাটিতে পুঁতে ফেলবা। নখ আর চুল কিন্তু কালো জাদুতে বেশি সাহায্য করে। বিস্মিত হয়েও হলো না শাহিনুর। যেখানে একজন মানুষের দ্বারা অপর মানুষের প্রাণ নাশ হয়, সেইখানে এসব জাদুও সম্ভব। দীর্ঘশ্বাস ছেড়ে সন্দেহের বাণ পলাশের দিকেই ছুড়ল সে। প্রায় ১ মাস হয়ে গেল। প্রণয়ের প্রতি পূর্বের চেয়েও অধিক উদাসীনতা বাড়তে লাগলো শাহিনুরের। এই ১ মাসে রাত গভীর হলে যতবার প্রণয় তার সঙ্গে অন্তরঙ্গ হতে চেয়েছে, ততবারই সে ফিরিয়ে দিয়েছে। হঠাৎ শাহিনুরের পূর্বের ন্যায় আচরণ বোধগম্য হলো না। ভালোবাসা, রাগ সবটাই শুধু নিয়ন্ত্রণ করে যাচ্ছে প্রণয়। জোর জুলুম করে শারীরিকভাবে মিলিত হওয়া তার স্বভাব বিরুদ্ধ। পালঙ্কের দুপ্রান্তে প্রাণহীন হয়ে পড়ে থাকে দুজন। যখন ঘুমে বিভোর হয়ে যায়, সে তার পানে গোপনে তাকিয়ে থাকে শাহিনুর। মন ভরে চোখ ভরে দেখে তাকে। মনে তৃষ্ণা মেটায়, চোখের তৃষ্ণা মেটায়। রোজ রাতে ঘুমের ভান করে শাহিনুরের এই গোপন ভালোবাসা অনুভব করে সে। প্রতিদিনের মতো আজও ঘুমিয়ে পড়ার ভান করে ভারী নিঃশ্বাস ছাড়তে শুরু করলো প্রণয়। শাহিনুর হাঁটুতে মাথা কাত করে রেখে তাকিয়ে রইল তার দিকে। দুজন মানুষ কেউই কারো মনের কথোপকথন শুনল না। শাহিনুরের নীরবতা, উদাসীনতার রহস্য খুঁজে পায় না প্রণয়। আর শাহিনুর ভাবে সে একজন খুনি। একজন খুনির সঙ্গে তার আর যাই হোক ঘর বাঁধা যায় না। পলাশ যেমন খুনি, সেও খুনি। পার্থক্য এটুকুই, পলাশ নিরপরাধ একজন মানুষকে নৃশংসভাবে খুন করেছে, আর সে অপরাধীকে খুন করেছে। আইন নিজের হাতে তুলে নেওয়া অপরাধ, তাই সে নিজেও অপরাধ করেছে। ভবিষ্যতে আরও অপরাধ হওয়ার সম্ভাবনা আছে তার দ্বারা। আর যদি সংসারের লোভে, প্রণয়ের ভালোবাসার লোভে এই অপরাধ সে না করে, তাহলে কোনো দিন পলাশের মতো জঘন্য মানুষের শাস্তি হবে না। দুনিয়ার কোনো আদালত শাস্তি দিতে পারবে না পলাশকে। যতদিন পলাশ বেঁচে থাকবে, ততদিন পাঁচফোড়ন গৃহ অভিশাপ মুক্ত হবে না। মুক্ত হবে না বাইজি গৃহের ওই অসহায় নারীগুলো। শান্তি পাবে না মান্নাত বাবুর আত্মা। সবুরউদ্দিনকে খুন করে সে রেহাই পেয়েছে, কিন্তু পলাশের বেলায় কখনোই রেহাই পাবে না। হয়তো প্রণয় নিজেই রেহাই দেবে না তাকে। সবশেষে যখন খুনের দায়ে তার জেল হবে, ফাঁসি হবে, তাকে ছাড়াই বাঁচতে হবে প্রণয়কে। সেই বেঁচে থাকা যেন কঠিন না হয়, তাই এখন থেকেই অভ্যাস করাচ্ছে। মাঝের কয়েকটা মাস ভুল যেতে খুব বেশি সময় লাগবে না বোধ হয়। চোয়াল বেয়ে দুফোঁটা অশ্রুপাত ঘটল। নাক টানার শব্দ শুনতেই সহসা চোখ মেলে তাকালো প্রণয়। ভ্রু যুগল কুচকে বলল, লুকিয়ে লুকিয়ে দেখছো, বাধা দেয়নি। দেখবে আর কাঁদবে, তবুও বাধা দেব না। এটা ভাবলে তুমি ভুল ভেবেছ। মৃদু কেঁপে উঠল শাহিনুর। ত্বরান্বিত হয়ে অশ্রুজল মুছে কপট রাগ দেখে বলল, তার মানে আপনি ঘুমের ভান ধরছিলেন? ছি! শরীর টান টান করে উঠে বসে প্রণয়। প্রগাঢ় দৃষ্টিতে তাকিয়ে অধর কোণে কুটিল হাসি ফুটিয়ে তুলে বলল, চুরিবিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। ইতস্ততভাবে চারপাশে চুরি দৃষ্টি বুলিয়ে আমতামতা করে সে বলল, আমি আপনাকে দেখছিলাম না। কিঞ্চিত বল প্রয়োগ করেই শাহিনুরের বাহু চেপে ধরল প্রণয়। দৃঢ় স্বরে বলল, আমি মিথ্যা পছন্দ করি না নূর। ব্যথায় চোখ বন্ধ করে ফেলল শাহিনুর। পরক্ষণেই চোখ খুলল। প্রণয়ের চোখে চোখ রেখে অকপটে জবাব দিল, আমি চুরি করে আপনার দিকে তাকাইনি, দেখার ইচ্ছে হয়েছে তাই তাকিয়েছিলাম।
চুরি হলে দরজা জানলার ফাঁক ফোকর দিয়ে চুরি করেই দেখতাম। হাত নরম করে দিল প্রণয়। বাঁকা হেসে মৃদুস্বরে বলল, যাক, শুনে খুশি হলাম। আমার বউয়ের রোজ রাতে আমাকে দেখার ইচ্ছে হয়, কি সৌভাগ্য আমার। হক চকিয়ে গেল শাহিনুর। তার মানে রোজ রাতেই প্রণয় ঘুমের ভান ধরে থাকে? লজ্জায় মাথা নত হয়ে গেল তার। দেহটাও মৃদু কেঁপে উঠল। রূপে ধরা পড়বে ঘুণাক্ষরেও টের পায়নি। জটিল থেকে সহজ কোনো বিষয়ই লুকানো যায় না লোকটাকে। তাহলে সে কেন তাদের সম্পর্কে দূরত্ব আনছে এটা বুঝে না কেন? ছোট্ট একটি নিঃশ্বাস ছেড়ে প্রণয়ের দৃষ্টিজোড়ায় নিজের দৃষ্টি নিক্ষেপ করলো। তার চোখে মুখের দুষ্ট হাসি দেখে তীক্ষ্ণ কণ্ঠে বলল, আপনি হাসছেন? হ্যাঁ, হাসবেনই তো। আপনি কি করে বুঝবেন? কি বুঝবো? আপনি কি করে বুঝবেন একটা মেয়ে তার স্বামীকে খুব ভালোবাসলে সরাসরি তার দিকে ভালোবাসার চোখে তাকাতে পারে না, তাই লুকিয়ে লুকিয়ে দেখে? আমিও দেখছিলাম। এতে অন্যায়টা কি হয়েছে বুঝতে পারছি না। এক নিঃশ্বাসে কথাগুলো বলে সহসা থেমে গেল শাহিনুর। ঘটনার আকস্মিকতা নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। শেষে প্রচণ্ড লজ্জিত হয়ে ধীরে ধীরে পালঙ্ক থেকে নেমে দাঁড়ালো। প্রণয় হাসবে না কাঁদবে কোনোটাই বুঝতে পারল না, তবে শাহিনুরকে আটকানোর প্রয়োজন বোধ করলো। শাহিনুর যখন পিছু ঘুরে এক কদম পা বাড়ালো, অমনি তার আঁচল টেনে ধরলো প্রণয়। ধীরে ধীরে সেও পালঙ্ক ছেড়ে নেমে দাঁড়ালো। শাহিনুর চোখ বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে শুরু করলো। প্রণয় একদম তার পিছনে দাঁড়িয়ে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, স্বামীকে এতখানি ভালোবেসেও দূরে থাকা অন্যায়, কাছে না আসা পাপ। বুকের ভিতর ধক করে উঠল, সর্বাঙ্গে কম্পন ধরে গেল। একটি কথা স্মরণ হতেই সে অন্যায় করছে, পাপ করছে। দীর্ঘদিনের দূরত্বের পর আবারও তাদের পুণ্যমিলনের এক নিবিড় রজনীর সমাপ্তি ঘটল। রাতের সমাপ্তিতে নিজের বক্ষস্থলে নিশ্চিন্তে ঘুমানো প্রণয়কে দেখে সহসা শাহিনুরের হৃৎপিণ্ড কেঁপে উঠল। অন্তঃকোণে পুনরায় প্রশ্ন জাগল, কি করবে সে? কোন পথে আগাবে? যে পথে প্রণয়ের সঙ্গ পাবে না সে পথ কতটা সহজ হবে? টুকটাক ব্যস্ততা নিজেকে সবার থেকে গুটিয়ে নেওয়ার চেষ্টায় কদিন যাবৎ অঙ্গনের কাছে যাওয়া হয়নি। রোজ নিয়ম করে অঙ্গনের কাছে যাওয়া, তাকে ওষুধ খাওয়ানো, দীর্ঘ সময় বসে গল্প করা প্রাত্যহিক জীবনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ এসব থেকে নিজেকে গুটিয়ে নিলে হয়তো তার ক্ষতি হবে না, কিন্তু অঙ্গনের হতে পারে, কারণ সে স্বাভাবিক নয়। এই যে এতদিন ধরে তাদের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে, তাকে পাশে পেলে ছেলেটার চোখে মুখের অসীম উচ্ছলতা সবটা আকস্মিকভাবে ভেঙে গেলে হয়তো সহ্য করতে পারবে না, যেমনটা পারেনি রুমানার মৃত্যুকে। এসব চিন্তা করতে করতে অঙ্গনের কক্ষের সামনে এসে দাঁড়ালো শাহিনুর। চাবি দিয়ে বদ্ধ কক্ষের তালা খুলে ভিতরে ঢুকতেই দেখলো বেঘরে ঘুমাচ্ছে অঙ্গন। বাচ্চাদের মতো হাত পা ছড়িয়ে ডান হাতের বৃদ্ধা আঙ্গুল মুখে ঢুকিয়ে ঘুমাচ্ছে। এ দৃশ্য দেখে মিষ্টি করে হাসলো শাহিনুর। পুরো কক্ষে সচেতন দৃষ্টি বুলিয়ে ছোট করে নিঃশ্বাস ফেলল। বিড়বিড় করে বলল, এই গরমে ভাইটা ফ্যান না দিয়ে ঘুমাচ্ছে। কেউ যে এসে ফ্যানটা চালু করে দেবে তাও না, কারো নজর নেই। অসুস্থ হয়েছে বলে সবার অবহেলার পাত্র হয়ে গেছে মানুষটা। বলতে বলতে ফ্যানের সুইচ অন করে বেরিয়ে পড়ল সে। উদ্দেশ্য নিজের কক্ষে যাওয়া, কিন্তু সৃষ্টিকর্তার পরিকল্পনার কাছে তার পরিকল্পনা তুচ্ছ হয়ে গেল। দরজায় তালা লাগিয়ে পেছনে ঘুরতেই সহসা পলাশকে অতি নিকটে দেখে চমকে উঠল। বিশ্রী ভঙ্গিতে কিঞ্চিত হাসল পলাশ। ইতস্ততভাবে এক কদম পিছুতেই দরজায় পিঠ ঠেকে গেল শাহিনুরের। অশ্লীল দৃষ্টিতে তাকিয়ে অশ্লীল ভঙ্গিতে জিহ্বা দিয়ে সিগারেটে পোড়া ঠোঁটচোরা ভিজিয়ে নিল পলাশ। এক ঢোক গিলে আশেপাশে সচেতনভাবে নজর বোলালো শাহিনুর। এই মুহূর্তে কি করা উচিত তার? চিৎকার করে সবাইকে ডাকা, নাকি কৌশলে নিজেকে রক্ষা করে চলে যাওয়া? নিমেষেই কপালে বিন্দু বিন্দু ঘাম জমল তার। পলাশ ধীরে ধীরে এতটাই কাছে চলে এসেছে যে আরেকটু কাছে এলেই গায়ের সাথে গা লেগে যাবে। শাহিনুর উপায়ন্তর না দেখে কিছু বলার জন্য উদ্যত হতেই শক্তপোক্ত হাত দিয়ে তার নরম উদরে চাপ দিল নরপশু পলাশ। মুহূর্তেই সারা শরীরে আগুন ধরে গেল তার। দ্বিতীয়বারের মতো সে বীভৎস ছোঁয়া পেয়ে নরম হাতে কষি এক থাপ্পড় লাগালো ঘৃণ্য মানুষটার গালে। প্রকৃতি যেন উচ্চস্বরে হেসে উঠল। তাচ্ছিল্য সহকারে পলাশকে বলতে লাগলো, সময়ের চাকা থেমে থাকে না জমিদার পুত্র, সময়ের চাকা ঘুরে গেছে। শেষ পর্যন্ত এক বাইজি মেয়ের হাতে তোকে থাপ্পড় খেতে হলো। প্রথমবার এই স্পর্শে পালিয়েছিল শাহিনুর, দ্বিতীয়বার এমন প্রতিক্রিয়া দেবে একটু আশা করেনি পলাশ। অপমান বোধ করলো খুব। পুরুষত্বে ভয়ানক আঘাতও পেল। সামান্য এক বাইজির মেয়ের এত বড় সাহস যে তার গায়ে হাত তোলে। সহসা শরীর ঝাঁকুনি দিয়ে উঠল পলাশের। শাহিনুর ওকে পাশ কাটিয়ে চলে যেতে উদ্যত হতেই ঘোমটার উপর দিয়েই চুলের মুঠি ধরে এক টান দিল। সঙ্গে সঙ্গে মৃদু আর্তনাদ করে পলাশের হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো শাহিনুর। পলাশ এক হাতে ওর চুলের মুঠি, অপর হাতে ওর নরম গালে শক্ত এক থাপ্পড় লাগালো। ফলশ্রুতিতে ঠোঁটের কোনা বেয়ে রক্তিম তরল টপ টপ করে পড়তে শুরু করলো মেঝেতে। কাতর স্বরে একবার মাগো ডেকে উঠল শাহিনুর।
কয়েক সেকেন্ডের ব্যবধানে পিছন থেকে পলাশকে টেনে ধরল পল্লব। অরুণা চোখ মুখ শক্ত করে পলাশের গালে দুটো থাপ্পড় বসালো। ক্রোধে ফেটে পড়ে কাঁপতে কাঁপতে বলল, তুমি ভুলে যাও না পলাশ, জমিদার বাড়ির কর্ত্রী এখনও বেঁচে আছে। লজ্জা করা উচিত। ছোট ভাইয়ের বউয়ের দিকে কুনজর দেও। ছি ছি, এ বাড়িতে তোমার মুখ আর দেখতে চাই না আমি। মুহূর্তের বাড়ির সকলে এসে ভিড় জমালো অঙ্গনের কক্ষের সামনে। শবনম এসে শাহিনুরকে বুকে টেনে নিল। 8 মাসের পেট নিয়ে পলাশের দিকে ছলছল দৃষ্টিতে তাকিয়ে রইল মুনতাহা। 5 ফোড়ন গৃহে থমথমে পরিবেশ বিরাজমান। কারো মুখে রা নেই। নিস্তব্ধ গৃহের আনাচে কানাচে গুমট ভাব স্পষ্ট। এই গুমট ভাবে প্রেরণার আচরণ আচমকায় বিস্ফোরণ ঘটালো। গৃহের সবাই যার যার কক্ষে বসে নীরবতা পালন করছিল। পল্লব প্রচণ্ড উদ্বিগ্ন হয়ে বসেছিল বৈঠকখানায়। ইতিমধ্যেই গৃহের সমস্ত খবর প্রণয়ের কাছে পৌঁছে গেছে। হাসপাতালে কার্যভার অবস্থায় থাকাকালীনই গৃহের এক বিশ্বস্ত ভৃত্যের মাধ্যমে খবর পেয়েছে প্রণয়। চোখের পলকেই কখন প্রণয় হাজির হয় আর কখন সংকীর্ণ পরিবেশের সৃষ্টি হয় বলা যায় না। ভয়াবহ এই বিপদটুকু কীভাবে মোকাবেলা করবে সেই চিন্তায় কপালের ঘাম চুইয়ে চোয়াল বেয়ে পড়ছে তার। এদিকে মুনতাহা কক্ষে দাঁড় দিয়ে অশ্রু বিসর্জন দিচ্ছে। তার স্বামীকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। এটুকুতেই যদি শেষ হতো তবে ঠিক ছিল, কিন্তু না। প্রণয় যে বৈশিষ্ট্যের মানুষ না জানে কি করে ফেলে। সকলে যখন প্রণয়ের ভয়ে তটস্থ, অরুণা যখন ক্রোধের তাড়নায় নিশ্চুপ ভূমিকা পালন করছে, প্রণয় তখন উপায় না পেয়ে সকলের চিন্তা দূর করার জন্য প্রণয়ের কক্ষে গিয়ে উপস্থিত হলো। শাহিনুর অনড় হয়ে বসেছিল পালঙ্কে। শবনম পাশে বসে সান্ত্বনা দিচ্ছিল তাকে। প্রণয় সোজা কক্ষে ঢুকে শাহিনুরের সামনে দাঁড়ালো। শাশুড়িকে কক্ষে দেখে শবনম শাহিনুর দুজনেই পালঙ্ক ছেড়ে উঠে দাঁড়ালো। প্রণয় তীক্ষ্ণ দৃষ্টিতে শাহিনুরের দিকে তাকে কঠিন স্বরে বলল, আমার ছেলে যদি বাড়ি ঢুকে কোনো প্রকার অশান্তি না করে, কোনো দিন তোমার ভালো হবে না বলে দিলাম। শবনম শাহিনুর দুজনেই হতবম্ব হয়ে দাঁড়িয়ে রইল। ওদের মনে হলো তাদের সামনে কোনো জমিদার গিন্নি দাঁড়িয়ে নেই। সম্মুখের মহিলাটি জমিদার গিন্নি হতে পারে না কারো আদর্শ মা হতে। যিনি দাঁড়িয়ে আছেন তিনি প্রণয়ের মাও নন। হতে পারে তিনি প্রণয়কে গর্ভে ধারণ করেছে, কিন্তু মা নয়। সে কেবল পলাশের মতো কুলাঙ্গারের মা। এমন মায়ের অমন সন্তান থাকাটাই স্বাভাবিক। প্রণয়ের মতো আদর্শমান সন্তান তার গর্ভে এসেছে ভাবতেও সংশয় লাগলো। প্রণয় আবার বলল, প্রণয় বাড়ি আসার পর যদি অশান্তি হওয়ার আগেই সবটা তুমি সামলাতে পারো ভালো কথা, নয়তো সকলের সামনে আজ আমি গলায় দড়ি দিব। প্রণয়ের এই ভয়ানক বাণী শুনে শবনম শাহিনুর দুজনের দেহই নড়ে উঠল। দ্বারের বাইরে থেকে তৎক্ষণাৎ তীব্র ক্রোধে জর্জরিত ভয়ঙ্কর কণ্ঠ স্বর ভেসে এলো। যে পরিস্থিতি তৈরি হলে আপনার ছেলেকে আপনি সামলাতে পারবেন না, সে পরিস্থিতিতে তার স্ত্রী সামলাতে পারবে এই ধারণা কেন হলো? সহসা 3টে প্রাণী আতঙ্কিত হয়ে উঠল। দ্বারের বাইরে যন্ত্রমানবের ন্যায় অটল হয়ে দাঁড়িয়ে আছে প্রণয়। তার শ্যামবর্ণীয় চেহারাটা হঠাৎই যেন কৃষ্ণ বর্ণে রূপান্তরিত হয়েছে। স্পষ্ট এবং সূক্ষ্ম দৃষ্টি যেন রক্তিম বর্ণে নিমজ্জিত হয়ে আছে। দূর থেকে দেখলে মনে হবে তার মধ্যে প্রাণ নেই, নিঃশ্বাসরুদ্ধ। প্রাণহীন নিশ্চল হয়ে দাঁড়িয়ে পুনরায় প্রশ্ন করল প্রণয়, আমি এতটা মহান না। আমিও কিন্তু জমিদার অলিউরের সন্তান। হ্যাঁ, আমার স্ত্রীর প্রতি ভালোবাসা আছে, সম্মান আছে, তাই বলে সব পরিস্থিতিতে তার বাধ্য হয়ে থাকার মতো পুরুষ আমি না। সবচেয়ে বড় কথা, আমার স্ত্রী আমার কাছে নিতান্তই বাচ্চা একটা মেয়ে। বাচ্চাদের বায়না মেটানো যায়, কিন্তু ভুলকে প্রশ্রয় দেওয়া যায় না। কিঞ্চিত ভীত হয়ে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল শাহিনুর। বার কয়েক ঢোক গিলে শুকনো গলা ভিজিয়ে নিল শবনম। প্রণয়ের পেছনে এসে দাঁড়ালো পল্লব। ভাইকে বোঝানোর চেষ্টা করতে কাঁধে হাত রাখলো। সঙ্গে সঙ্গে হাতটা নামিয়ে দিল প্রণয়। তার প্রখর দৃষ্টিজোড়া মা প্রেরণার দিকে তখনও স্থির। ছলছল দৃষ্টিতে প্রেরণা কিছু বলার জন্য উদ্যত হতেই প্রণয় হাত উঠিয়ে থামিয়ে দিল। চোয়াল জোড়া শক্ত করে বলল, প্রশ্ন যেখানে স্ত্রীর সম্মানের, সেখানে প্রণয়ের মতো নিষ্ঠুর প্রাণী এ ধরনের বুকে দ্বিতীয় কেউ নাও থাকতে পারে। আমার নিষ্ঠুরতা দেখতে চান আপনি? আবার দ্বিতীয় স্ত্রী প্রেরণা? চমকে উঠল প্রেরণা। ছেলের চোখে নিজের প্রতি সীমাহীন ঘৃণা দেখে কলিজায় মোচড় দিয়ে উঠল। হাউমাউ করে কেঁদে ফেলল সে। তার কান্না দেখে প্রণয় রুদ্ধশ্বাস ছাড়ল। খাড় বাঁকিয়ে পল্লবের দিকে তাকিয়ে বলল, আপনার আম্মাকে কাঁদতে নিষেধ করুন বড় ভাই, আর বলে দিন চোখের পানি দিয়ে আজ আমাকে আটকানো যাবে না। যে বাড়িতে আমার স্ত্রী নিরাপদ নয়, সে বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকতে রাজি নই। এ পর্যায়ে মাথা ধরে ধপাস করে বসে পড়ল প্রেরণা। শবনম আর পল্লব দুজনেই দ্রুত এসে ধরল প্রেরণাকে। প্রণয় তখনও অনড় হয়ে রইল। শাহিনুরের দিকে না তাকিয়েই আদেশ করলো, তৈরি হয়ে নাও, আমাদের দেরি হয়ে যাচ্ছে। এমন একটি রূপ আজ প্রণয় দেখালো যা দেখে আশ্চর্য হতে পারল না শাহিনুর। যেখানে স্বামীকে নিয়ে গর্ববোধ করা উচিত, সেখানে গণ্ডস্থল থেকে বক্ষস্থল পর্যন্ত শুকিয়ে কাঠের মতো নীরস হয়ে গেল তার। অনিচ্ছা সত্ত্বেও মাথা নিচু করে তৈরি হতে চলে গেল সে।
এই বিধ্বস্ত অনুভূতিতে শাইনুরের বাধ্যতা কিঞ্চিৎ স্বস্তি দিল প্রণয়কে। ছোট একটি নিঃশ্বাস ছেড়ে সে আবার প্রেরণার উদ্দেশ্যে বলল, আমি বরাবরই আপনার থেকে দূরে ছিলাম, শেষ অবধি আমিই দূরে থাকি। আপনি আপনার পুত্র পলাশকে নিয়েই থাকুন। দু হাতে বুক চাপড়াতে চাপড়াতে প্রেরণা চিৎকার করে উঠল, আব্বা গো আব্বা, এত বড় শাস্তি তুমি আমার দিও না আব্বা। আমি তোমাদের পেটে ধরছি, তোমরা কেউই আমার পর না, তোমরা সবাই আমার নারী ছেঁড়া ধন গো আব্বা। আপনি কাঁদছেন কেন? আপনার তো উপরওয়ালার কাছে শুকরিয়া জানানো উচিত, কারণ যা ঘটেছে এরপরে একই বাড়িতে পলাশ চৌধুরী আর প্রণয় চৌধুরী থাকলে পলাশ চৌধুরীর মরা মুখ দেখার সম্ভাবনা ছিল আপনার। বড় আম্মা যদি আজ যোগ্য জবাব না দিত, পলাশ চৌধুরী ভাবতেও পারছি না তার সাথে আমি কি করতাম। এহেন কথা শুনে প্রেরণা একদম চুপ মেরে গেল। নির্বাক হয়ে দেখলো সারা জীবনের মতো পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে যাওয়া প্রণয়কে। যাওয়ার পূর্বে প্রণয় আরও কয়েকটি কথা বলে গেল, এটা হওয়ারই ছিল, আপনার পুত্র বিষয়টা সহজ করে দিয়েছে। দূর থেকে আপনাদের জন্য যতটুকু করা যায় করব। আমার জন্য সবসময় আপনার দোয়া আছে জানি, আপনার দোয়াটুকু না রাখলেও চলবে, শুধু দয়া করে আমার স্ত্রীকে অভিশাপ দেবেন না। সব সময় মাথায় রাখবেন, নূরের ক্ষতি মানে আপনার নারী ছেঁড়া ধন প্রণয়েরও ক্ষতি। তার কিছু হলে আপনার ছেলেকে পঙ্গুত্ব বরণ করতে হবে, কারণ সে আপনার ছেলের অর্ধাঙ্গিনী, সহজ ভাষায় অর্ধেক অঙ্গ। হাসপাতাল কোয়ার্টারে প্রণয়ের জন্য যে ফ্ল্যাটটি দেওয়া হয়েছে সেটি বেশ বড় সড়ো, দুটো শোবার ঘর, একটি ভোজনালয়, একটি বাসার ঘর, একটি রান্নাঘর, সব মিলে একটা সংসারের জন্য যথেষ্ট। পাঁচফোড়ন গৃহের মতো বড় সড়ো খোলামেলা পরিবেশ নয়, তবুও অদ্ভুত এক শান্তি রয়েছে এখানে। সাজানো গোছানো আস্তে একটা সংসার শাইনুরকে উপহার দিয়েছে প্রণয়, যেখানে নতুন করে তেমন কিছুই সাজাতে হবে না। কত রাতে এলেও সকালবেলায় সবটা দৃষ্টিগোচর হলো শাইনুরের। রাতের বেলা প্রণয়ের ঘরে, অর্থাৎ তাদের দুজনের ঘরে চুপচাপ দুজনই বসেছিল, কেউ কারোর সঙ্গে একটি শব্দও বিনিময় করেনি। সকাল হতেই কিছু না বলেই বেরিয়ে গেছে প্রণয়। যাওয়ার পূর্বে বলে গেছে বাইরে থেকে দরজা লক করে যাবে। লক মানে তালা বন্ধ করে যাওয়া, এটাও বুঝেছে, সে যেন ভয় না পায়। চাইলে ভিতর থেকে সেও ছিটকিনি লাগাতে পারে। যেহেতু প্রণয় লক করে গেছে সেহেতু সে আর ছিটকিনি লাগালো না। সে গুটিসুটি পায়ে হেঁটে হেঁটে তার নতুন সংসার দেখতে লাগলো। এ ঘর ও ঘর, বসার ঘর থেকে শুরু করে প্রতিটি জায়গা বারবার ঘুরে দেখলো, কখনো কখনো একটু করে ছুঁয়ে দিল দেয়ালগুলোতে। অদ্ভুত এক শিহরণে শিহরিত হয়ে উঠল মন। দেয়ালে দেয়ালে যে প্রণয়ের ভালোবাসা মিশে আছে, প্রতিটি আসবাবপত্রেও ছুঁয়ে ছুঁয়ে অনুভব করলো সীমাহীন ভালোবাসা, অজস্র স্বপ্ন। কত যত্ন নিয়ে, কত ভালোবাসা নিয়ে এই সংসারটি সাজিয়েছে প্রণয়, তা দেখেই বোঝা যাচ্ছে। চোখ বন্ধ করে শাইনুর অনুভব করলো এই যে সংসার, এই সেই ঘর, যে ঘরের আনাচে কানাচে ভালোবাসা মিশে রয়েছে। প্রণয়ের অভয় ভেসে উঠতেই বিড়বিড় করে বলল, এই সেই চোখ যে চোখে সহস্র স্বপ্নেরা হাতছানি দেয়, এই সেই বুক যে বুকে আমার শান্তি মেলে। সকাল 10টা নাগাদ একজন ভৃত্যকে নিয়ে ফিরল প্রণয়, যার দুহাত ভর্তি বাজার ছিল। বাসায় ফিরে বাজারগুলো দেখিয়ে প্রণয় প্রথম যে কথাটি বলল তা হলো, নূর কোনো মহিলা খুঁজে পেলাম না, আজকের জন্য একটু কষ্ট করতে হবে তোমায়। গোপন একটু হাসলো শাইনুর, যদিও টের পেল প্রণয়, তবু কিছু বলল না। গোপন হাসিটুকু শেষ করে নরম গলায় সে জবাব দিল, আমি পারবো। বাজারগুলো রেখে ভৃত্য চলে গেল। প্রণয় যতটুকু পারে সাহায্য করলো শাইনুরকে। দুজন মিলে সবজি কাটা থেকে শুরু করে রান্না করা সব কিছু ফ্রিজে গুছিয়ে রাখার সমস্তই করলো। নতুন সংসারে রান্নাবান্না করে প্রথম দিন সকালের খাবার দুপুরে খেলো তারা। তবুও কি যে অসীম শান্তি তৃপ্তিতে বুক ভরে গেল, তা কাউকে বলে বুঝিয়ে প্রকাশ করা সম্ভব না। এভাবে প্রায় 2 দিন কেটে গেল। এই 2 দিনে পুরো সংসারের সমস্ত কিছু মুখস্থ করে নিল শাইনুর। তৃতীয় দিন নির্দিষ্ট সময় প্রণয় হাসপাতালে চলে গেল। শাইনুরেরও একা সময় কাটতে লাগলো। হঠাৎ খুব মনে পড়লো মা সমতুল্য বড় ভাবি শবনমকে, বোন সমতুল্য জীবাকে, ভাই বন্ধু অঙ্গনকে। কেবল এদের মনে করেই মনটা কিঞ্চিত খারাপ হয়ে গেল তার। শেষে আম্মা আর বুবুকে মনে পড়তেই মনটা বিষণ্ণতায় আচ্ছন্ন হয়ে গেল। দীর্ঘশ্বাস ছেড়ে ঘরের মধ্যে পায়চারি করতে করতে ভাবলো, পড়ার বইগুলোও রেখে এসেছি, ওগুলো থাকলেও তো পড়তে পারতাম। এই সময়টাতে বড় ভাবিস কাশে পড়তাম আমি। একা একা কিছু ভালো লাগলো না শাইনুরের। করার মতো কোনো কাজও খুঁজে পেল না। কি করবে ভাবতে ভাবতেই সহসা মনে পড়লো বারান্দায় প্রণয়ের কিছু শার্ট প্যান্ট শুকাতে দিয়েছে। করার রোদে সেগুলো শুকিয়ে গেছে দেখে তুলে এনে নিজ হাতে যত্ন সহকারে ইস্ত্রি করে ভাঁজ করে আলমারিতে রেখে কপাট বন্ধ করে দিল। হঠাৎ কি যেন ভেবে পুনরায় কপাট খুলল। তার কয়েকটা শাড়ি বের করে আবার নতুন করে ভাঁজ করে রাখলো।
প্রণয়ের সবগুলো শার্ট প্যান্ট পাঞ্জাবি বের করে আবার নতুন করে ভাঁজ করলো। সময় কাটাতেই মূলত এইসব করছিল সে। সবশেষে যখন আবার সেগুলো আলমারিতে রাখতে যাবে তখনই খেয়াল করলো একদম ভিতরের দিকে সুন্দর ভাঁজে সাদা একটি কাগজ পড়ে আছে। আলমারির ভিতরে কিছুটা আধার থাকায় সাদা চিরকুটটুকু ভালোভাবে চোখে বেজেছে। এত কাপড়ের মাঝে একটি কাগজ বড্ড বেমানান লাগলো শাহিনুরের কাছে, তাই কাগজটি নিয়ে কাপড়গুলো গুছিয়ে কপাট লাগিয়ে দিল। চিন্তিত ভঙ্গিতে কাগজের টুকরোটা নিয়ে রাখলো বিছানার তলায়। পরক্ষণে কী ভেবে যেন টুকরোটা বের করলো। ভাবুক দৃষ্টিতে তাকিয়ে কাগজের ভাঁজ খুলতে ক্ষুদ্র ক্ষুদ্র অক্ষর স্পষ্ট হয়ে ধরা দিল তার দৃষ্টিতে। এতদিন শবনমের কাছে খুব ভালো করে বাংলাটা শিখে নিয়েছে। অবশ্য দু একটা ইংরেজিও সে এখন পারে। যেহেতু বাংলা পড়তে জানে সেহেতু সাদা পাতায় লেখা কালো অক্ষরগুলো বেশ গুছিয়েই পড়ল সে। আমার পুরো শরীরে বীভৎস এক যন্ত্রণা হচ্ছে। কারণটা তুমি জানো প্রণয়? আজ আমি কলুষিত হয়েছি। কি ভাগ্য আমার, যাকে সবচেয়ে বেশি ভরসা করে এসেছি তাকে দিয়েই কলঙ্কিত হলাম আমি। আচ্ছা প্রণয়, নেশার ঘরে অঙ্গন কেন বন্ধু না হয়ে পুরুষ হয়ে উঠল? আমি বা কেন মাতাল হয়ে নিজের এত বড় সর্বনাশ ঘটালাম? আমি জানি তুমি আমার কখনোই প্রশ্নের এই উত্তর দেবে না। আমিও আর কোনো দিন প্রশ্নও করব না তোমায়। আমার শরীর থেকে অঙ্গনের শরীরের গন্ধ বের হচ্ছে, কি বিদঘুটে গন্ধ। কই তোমার শরীরের সুবাস তো কখনো আমার শরীরে লাগেনি, অথচ ওর শরীরের বিদঘুটে গন্ধটা দিব্যি লেগে গেল। তোমার ছোট ভাইকে নিয়ে এমন করে বলছি বলে রাগ করবে না তো? তোমার ভাই হওয়ার আগে সে আমার খুব ভালো বন্ধু, তবুও বলছি আমার কাছে পৃথিবীর সর্বোচ্চ বিশ্রী ছেলেটা আজ অঙ্গন, কারণ ও তোমার আমার সর্বনাশ করে দিয়েছে। তুমি জানো আমার শরীরের কিছু অংশে দাগ পড়ে গেছে। কেমন নির্লজ্জ ছেলে বলো, এমনটা করতে পারলো? ও আমার দিকে তাকাবে কি করে? আমি বা ওর সামনে যাব কি করে? সবচেয়ে বড় কথা, তুমি ওকে আস্ত রাখবে? আচ্ছা প্রণয়, এই দাগগুলো বোধহয় আমাদের বিয়ের রাত্রিতে তোমার দ্বারাই হওয়ার কথা ছিল, তাই না? ওই রাতে নিশ্চয়ই তুমি আমায় খুব ভালোবাসতে, খুব আদর করতে। কি ভাবছো আজ আমি লজ্জা পাচ্ছি না কেন? কোন মুখে আজ লজ্জা পাবো বলো? কত বড় সর্বনাশ ঘটে গেল আমার, কত বড় সর্বনাশ করে দিলাম তোমার। তুমি আমাকে ভালোবাসো না এটা যেমন সত্যি, আমি তোমার হবু স্ত্রী এটাও সত্যি। প্রণয় চৌধুরী তার হবু স্ত্রীকে এরূপে সহ্য করতে পারেনি। আমি জানি তোমার মনে আঘাত না লাগুক, তোমার সম্মানে আঘাত লেগেছে। তোমাকে আঘাত করার দুঃসাহস আমার হবে এমন ভাবনা দুঃস্বপ্নেও আনিনি, বিশ্বাস করো। এ পৃথিবীর সকলের ঊর্ধ্বে তোমাকে ভালোবাসি। তোমার সমস্তটা আমার অধিকারের মাত্র যাই থাকুক, আমার সমস্তটাই শুধুমাত্র তোমার অধিকার প্রণয়। তোমার সেই অধিকার অন্য কেউ কেড়ে নেবে এমনটা আমি কল্পনাও করতে পারি না। তাহলে বাস্তবে এমনটা ঘটলে মেনে নেই কী করে বলো? সেই ছোট্টবেলা থেকে তোমার বউ হবার স্বপ্ন দেখছি, স্বপ্নটা পূরণ হতে নিয়েও হবে না? এমন অধর্ম কী করে সহ্য হয় বলো? আমি জানি তুমি আমায় মেনে নেবে, তোমার বউ হবার সম্ভাবনা এখনও রয়েছে, কিন্তু ভালো তো বাসবে না। তোমার ভালোবাসাহীনা আর কত বাঁচবো আমি? আর তো পারি না। আজকের পর যদি একটা দিনও বাঁচতে হয় তবে তোমার ভালোবাসা পেয়েই বাঁচবো, নয়তো না। আমি জানি এটা আমার সম্ভব না, আর আমি কোনো দিন তোমায় ভালোবাসা পাবো না, আর না তোমার চোখের দিকে তাকাতে পারবো। আমার এই শরীরটায় যে কলঙ্কের দাগ লেগেছে তা কোনো দিন মুছতেও পারবো না। তোমার মতো সম্মানে একজন পুরুষের বউ এমন কলঙ্কময়ী হতে পারে না। আমি যদি তোমার বউ না হই তাহলে আর কারো বউ হতে চাই না। আমি যদি তোমার ভালোবাসা না পাই তাহলে পৃথিবীর কারো ভালোবাসা পেতে চাই না। আমার লাশ দেখার পর তুমি নিশ্চয়ই বুঝবে তোমার ভালোবাসার অভাবে কত বড় সর্বনাশ ঘটে গেল। শেষ বেলায় বলতে পারলাম না আমি তোমাকে খুব ভালোবাসি প্রণয়। সেই ছোট থেকেই তোমাকে মন প্রাণ দিয়ে চেয়েছি, বিশ্বাস করো। আমি কখনো কোনো পাপ করিনি, কারোর সাথে কোনো অন্যায় করিনি, কারোর দিকে কড়া চোখে তাকাইনি, কড়া ভাষায় কথা বলিনি। তবুও শেষে ভয়ঙ্কর পাপী হয়ে গেলাম। আমার বুকের ভিতরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল প্রণয়। আমার মস্তিষ্ক এলোমেলো লাগছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আমি নিজেকে সহ্য করতে পারছি না। আমার এই শরীরটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে ইচ্ছে করছে। সেই ছোট্টবেলা মাকে হারালাম, অবুঝ শিশু ছিলাম। কোন অপরাধে সৃষ্টিকর্তা মাতৃহারা করলেন জানি না, বাবা থেকেও ছিলেন না। সেই তখন থেকেই তো ভালোবাসার কাঙ্গাল ছিলাম। শেষ পর্যন্ত তোমার ভালোবাসার কাঙালিনী হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে আমাকে। আমি তোমার বউ হতে পারলাম না, আমি তোমার ভালোবাসা পেলাম না। একটু ভালো কেন বাসনে না প্রণয়?
আমার লাশের পাশে বসে একবারের জন্য কি বলবে ভালোবাসি তোমায় রোমানা? এটুকু শোনার জন্য হলেও আমি মরবো। মৃত মানুষের কদর অনেক বেশি হয়। জীবিত হয়ে কদর না পাই, মৃত হয়ে তোমার কদর পেলেও শান্তি। তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।